আচ্ছা, আমরা স্টার্ট করে দেই, ঠিক আছে? সাউন্ড আসতেছে আমার ঠিকভাবে? জি ভাই। আচ্ছা, তো আজকে আমরা মূলত বায়োলজির ফার্স্ট সেকেন্ড থার্ড চ্যাপ্টার দেখবো। আর আচ্ছা, না আসলে রেকর্ড দেখে নিবা, ঠিক আছে? তো ফার্স্ট বায়োলজিতে আজকে আমরা মূলত কোশ্চেন গুলো দেখবো। অ্যাকচুয়ালি এসএসসি তে তো তোমরা বই পড়ছো প্রায় সবই। এখন দেখবো আর কি, মূলত এনডিসি তে অ্যাডমিশনের সময় বইয়ের বেশ কিছু চিপা চাপা থেকে অনেক ছোট ছোট কোশ্চেন আসে। তো ওইরকম কিছু কোশ্চেন দেখা ট্রাই করব। আর তোমরা হচ্ছে একটু রেসপন্স দিবা সাথে 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 সাথে, ঠিক আছে? যে চ্যাটের মধ্যে লিখলে হবে অ্যান্সার, তোমরা জানো কিনা। তো ফার্স্ট অফ অল, চ্যাপ্টার ওয়ান। তো ফার্স্টে হচ্ছে এই কোশ্চেনটা, একদম প্রথম কোশ্চেনটাই হচ্ছে এনডিসি 22-এর একটা কোশ্চেন। তো প্রাকৃতিক বিজ্ঞানের সবচেয়ে প্রাচীন শাখার নাম কি? প্রাচীন শাখার নাম, যেহেতু এটা জীব বিজ্ঞান থেকে আসে, তাহলে এটা মূল কথা এটা জীব বিজ্ঞানই হবে। দেন, আচ্ছা, এখানে দুইটা কোশ্চেন আছে, একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান আর ফলিত জীববিজ্ঞান। তো এইগুলো হচ্ছে বইয়ের মধ্যে দেখবা অনেকগুলো উদাহরণ আছে। ভৌত জীববিজ্ঞানের আলোচিত বিষয়, ফলিত জীববিজ্ঞানের আলোচিত বিষয়। তো সবগুলো লাগবে না, কোশ্চেন এভাবে আসতে পারে যে ভৌত জীববিজ্ঞানের তিনটি আলোচিত বিষয়ের নাম লিখো। তো সেফ হচ্ছে তোমার চার চার পাঁচটা, চার থেকে পাঁচটা একদম মনে রাখবা, জাস্ট নামগুলো। আর এখানে একটা ট্রিক হচ্ছে, মানে বিষয়টা হচ্ছে ভৌত জীব বিজ্ঞানে মূলত থাকে তত্ত্বীয় থিওরিটিক্যাল জিনিস। আর ফলিত জীব বিজ্ঞানে থাকে হচ্ছে তোমার রিয়েল লাইফে যেগুলো অ্যাকচুয়ালি ইউজ করা হয় সেগুলো। তো ভৌত জীব বিজ্ঞানের জন্য আমি আর কি, আমি হলে যে পাঁচটা মুখস্থ করতাম সবচেয়ে ইজিলি মনে থাকবে থিওরিটিক্যাল, বইয়ের সাথেও মিলে। তো প্রথমটা হচ্ছে অঙ্গ সংস্থান। তারপরে হচ্ছে আমরা যেহেতু প্রথম চ্যাপ্টারটার নাম শ্রেণী বিন্যাস, মানে প্রথম চ্যাপ্টারে শ্রেণী বিন্যাসটা শেখা হয়েছে, এটাও থাকবে এখানে। এটা মূলত থিওরিটিক্যাল জিনিস। বা তো এগুলো হচ্ছে ভৌতজীব বিজ্ঞানের মধ্যে থাকবে। দেন আমাদের আরেকটা থাকবে হিস্টোলজি। হিস্টোলজিটা কি? হিস্টোলজিটা হচ্ছে টিস্যু, যে সেকেন্ড চ্যাপ্টারে যে এই বিষয়টা আলোচনা করা হয়েছে ওইটা। দেন কোষবিদ্যা। আর ফাইনালি হচ্ছে, এটা মনে রাখতে পারো, বংশগতিবিদ্যা। এগুলো মূলত তোমাদের বইয়ের চ্যাপ্টারেরই নাম, তো চ্যাপ্টারের নামগুলো অনুসারে মনে রাখাটা ইজিয়ার। ফলিত জীব বিজ্ঞানের মধ্যে অনেকগুলো আছে, এর মধ্যে ইজিয়ার মনে রাখার জন্য আমি সাজেস্ট করব জীবাশ্ম বিজ্ঞান। রিয়েল লাইফে আমরা মাছ চাষ করি অনেক সময়, তো মৎস্য বিজ্ঞান। দেন কৃষি বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান। ফাইনালি এই যে বংশগতি বিদ্যা কাছাকাছি একটা, সেটা হচ্ছে জেনেটিক্স বা জিন প্রযুক্তি। আচ্ছা, দেন এই অধ্যায়ে একটা সবচেয়ে কমন আর ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস কাকে বলে এবং এর উদ্দেশ্য কি? তো জীবের শ্রেণীবিন্যাস কাকে বলে, মানে পরীক্ষার সময় তো অনেক সময় মনে থাকে না অ্যাকচুয়াল সংজ্ঞাটা, পুরো সংজ্ঞাটা লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড মনে থাকে না। তো শ্রেণীবিন্যাসের জন্য তোমরা এভাবে মনে রাখতে পারো, লাইক কয়েকটা কি টপিকের উপর। যেমন একটা হচ্ছে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাগ করা হয় জীবগুলোকে। দেন বিভিন্ন দলে ভাগ করা হয়। তো একটা জীবকে বিভিন্ন বৈশিষ্ট্য ভিত্তিতে বিভিন্ন দলে ভাগ করাকে শ্রেণীবিন্যাস বলে। তো এটা তো অ্যাকচুয়ালি একটা জীবকে না, এটা হবে পুরো জীব জগৎকে। আর শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যটা
এসএসসি সৃজন মানে এসএসসি তে খ নাম্বারের জন্য আমাদের সময় অনেক বেশি আসতো। তো এটা মনে রাখার জন্য, এটা একচুয়ালি অনেক বড় একটা জিনিস, পার্ট আছে বইতে, একটা প্যারা টাইপ। সো এটার জন্য কিছু কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হচ্ছে একটা জীব জগৎকে দল আর উপদলে ভাগ করা, দেন জীব জগৎ সম্পর্কে জ্ঞান সংরক্ষণ করা, পূর্ণাঙ্গ জ্ঞান আরোহণ করা, আর জীব জগৎকে মানব কল্যাণে এটার ব্যবহার। নেক্সট কোশ্চেনটা, এটা একটু তোমাদের যদি মনে থাকে, ফাইভ কিংডম শ্রেণীবিন্যাস কে প্রস্তাব করে, এটা একটু চ্যাটে পারলে লিখতে পারো, যে ফাইভ কিংডম শ্রেণীবিন্যাস কে প্রস্তাব করছে। 10 সেকেন্ড টাইম, কারো মনে থাকলে লিখতে পারো। ফাইভ কিংডম শ্রেণীবিন্যাস কে প্রস্তাব করছে? আচ্ছা, কেউ লিখতেছে না। আচ্ছা, যাই হোক, ফাইভ কিংডম শ্রেণীবিন্যাস প্রস্তাব করছে আর এইচ হুইটেকার। ওকে, রাদিয়ান আর এইচ হুইটেকার, নাইস। ঠিক আছে। এন্ড এটার সাথে আরেকটা জিনিস মনে রাখা দরকার, যে কত সালে প্রস্তাব করছে। কোশ্চেনটা এভাবে আসতে পারতো, ফাইভ কিংডম শ্রেণীবিন্যাস কে কত সালে প্রস্তাব করছে। সো আর এইচ হুইটেকার 1969 সালে ফাইভ কিংডম শ্রেণীবিন্যাস প্রস্তাব করেন। নেক্সট, প্রতিষ্ঠা রাজ্যে কোন ধরনের প্রজনন ঘটে, এটাও এনডিসিতে প্রিভিয়াস ইয়ার আসে একটা কোশ্চেন। সো এটার অ্যান্সারটা মানে এভাবে লিখবা, যে প্রতিষ্ঠা রাজ্যে মূলত দুই ধরনের প্রজনন ঘটে, একটা হচ্ছে অযৌন, আর একটা হচ্ছে যৌন। তো অযৌন প্রজননটা কিভাবে ঘটে? অযৌন প্রজনন ঘটে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে, আর যৌন প্রজনন ঘটে কনজুগেশনের মাধ্যমে। তো এখান থেকে আরেকটা জিনিস একটু মনে রাখা দরকার, যে কনজুগেশনটা কি। কনজুগেশন কি, কোশ্চেনটা আসলে লিখবা যে জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, মানে গঠন সেম বাট জৈবনিক ভিন্ন। তো এরকম দুইটা গ্যামেটের মিলনের মাধ্যমে যে প্রজনন ঘটে তাকে কনজুগেশন বলে। তো এটাও আসতে পারে যে কনজুগেশন কাকে বলে। নেক্সট, এই কোশ্চেনটা, কোন রাজ্যের জীবে যৌন প্রজনন হয় কিন্তু ভ্রূণ গঠিত হয় না, এটাও কারো যদি মনে থাকে একটু চ্যাটে লিখো। 10 সেকেন্ড। এগুলো সব প্রিভিয়াস ইয়ারে আসছে এই কোশ্চেন গুলো এনডিসিতে। তো আমি এখান থেকে খুঁজে খুঁজে আর কি বের করছি যে কোশ্চেন গুলো মানে রিপিট হইতে পারে। প্রতিষ্ঠা, নাইস। তো প্রতিষ্ঠা রাজ্যের জীবে যৌন প্রজনন হয় কিন্তু কোনো ভ্রূণ গঠিত হয় না। দেন মাশরুমের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? এটা অনেক ইন্টারেস্টিং একটা কোশ্চেন। মাশরুমের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন নির্মিত। এই কাইটিন নির্মিত, কাইটিন দ্বারা প্রাণী, একটা প্রাণী মানে কিছু প্রাণী আছে ওদের কোষ প্রাচীর হচ্ছে মানে বহিঃকঙ্কাল কাইটিন নির্মিত থাকে, যেমন থাকে হচ্ছে তেলাপোকা। এই নামটা মনে রেখে, যে তেলাপোকা বহিঃকঙ্কাল বা কাইটিন নির্মিত, আর মাশরুমের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। দেন নেক্সট কোশ্চেন, প্রকৃত নিউক্লিয়াস যুক্ত মানে কি আমাদের, মানে যখন আমরা কোষ সম্পর্কে পড়ি তখন পড়ি যে নিউক্লিয়াস থাকে কোষের মধ্যে। তো এখানে বলছে যে প্রকৃত নিউক্লিয়াস। তো প্রকৃত নিউক্লিয়াস মানে হচ্ছে আমাদের কোষের মধ্যে তো মূলত নিউক্লিয়াস উপাদান কি, একটা নিউক্লিয়াস থাকে, দেন ক্রোমাটিন জালিকা থাকে। তো এই বিষয় এই, দেন হচ্ছে নিউক্লিয়ার প্লাজম থাকে, মানে নিউক্লিয়ার যে রসটা ওইটা। তো এগুলো যদি একটা আবরণ দ্বারা আবৃত থাকে, ওইটা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস। তার মানে কি সুস্পষ্ট, সুস্পষ্ট ঝিল্লি দিয়ে আবৃত। এখন একটা কোশ্চেনের অ্যান্সার দাও, যে কোন সেলগুলোতে, মানে কোন কোষগুলোতে প্রকৃত নিউক্লিয়াস থাকে? এ ক্যারিওটিক, প্রোক্যারিওটিক, নাকি ইউক্যারিওটিক? 1, 2, 3।
তিনটা কোনটার মধ্যে হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস থাকে? চ্যাটে লিখতে পারো এক, দুই অথবা তিন, যে কোনো একটা। কোনটার মধ্যে প্রকৃত নিউক্লিয়াস থাকে? আচ্ছা, সো ইউক্যারিওটিক কোষ মানে প্রকৃত কোষ, ইউক্যারিওটিক মানে তো প্রকৃত কোষই, তাই না? প্রকৃত কোষে প্রকৃত নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস যুক্ত নিউক্লিয়াস থাকে অ্যাকচুয়ালি ইউক্যারিওটিক সেলগুলোতে। নেক্সট হচ্ছে শ্রেণীবিন্যাসের ধাপ। তো শ্রেণীবিন্যাসের ধাপ কয়টি? শ্রেণীবিন্যাসের ধাপ আহ, আহ, পারলে হচ্ছে মাইক অন করেও বলতে পারো অথবা চ্যাটেও লিখতে পারো, শ্রেণীবিন্যাসের ধাপ কয়টি। এটা হচ্ছে একটা এমসিকিউ কোশ্চেন আসে, এরকম আসতে পারে যে শ্রেণীবিন্যাসের ধাপ কয়টি। আচ্ছা, শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে 7টি। ইয়েস, ঠিক আছে। তো ধাপগুলো হচ্ছে বই অনুসারে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। আচ্ছা, এখানে একটা ট্রিক্স বলি যে এনডিসিতে অনেক সময় ডিরেক্ট এরকম আসতে, এই যে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ এগুলো বাংলায় না লিখে অনেক সময় ইংলিশ টার্মে আসতে পারে, ইংলিশ টার্মগুলো একটু মনে রাখো। রাজ্যকে আবার জগতও বলা হয়। তো এই প্রত্যেকটা ধাপের ইংলিশ টার্মগুলো একটু মনে রাখার চেষ্টা করো: কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলিস, জেনাস এন্ড স্পেসিস। নেক্সট, মানুষদের কেন প্রাইমেট বলা হয়? আচ্ছা, কেউ যদি এই কোশ্চেনটার অ্যান্সার জানো, মানুষদের কেন প্রাইমেট বলা হয়, একটু মাইক অন করে শর্টে বলো। কারো জানা ওই থাকলে একটু বলো। ঘ্রাণ অপেক্ষা ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি, এরকম কিছু একটা ছিল। আঁকড়ে ধরার দুইটি হাত আছে, আর ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত। হ্যাঁ, ঠিক হুম। আছে। এটাই মানে আঁকড়ে ধরার মতো হাত থাকতে হবে, আর দৃষ্টিশক্তি ঘ্রাণ শক্তি থেকে উন্নত। দেন নেক্সট, যে নতুন প্রজাতির নামকরণের ক্ষেত্রে কি করতে হয়? তো এটার অ্যান্সার হচ্ছে শ্রেণীবিন্যাস করতে হয়। আমরা যখনই কোনো প্রজাতি বা প্রাণী আবিষ্কার করি, তো এটাকে ফার্স্টে শ্রেণীবিন্যাস করে এটা সব ধরনের মানে এটার সাথে রিলেটেড আর কোন কোন প্রাণী আছে এগুলো ইনফরমেশন বের করা হয়। জীবের বৈজ্ঞানিক নাম কি রকম হতে পারে? জীবের বৈজ্ঞানিক নাম বই অনুসারে দ্বিপদ, বাট আমাদের জানা থাকা উচিত যে জীবের বৈজ্ঞানিক নাম ত্রিপদ হইতে পারে। সো বইতে দ্বিপদ নামকরণ আছে, একই সাথে জীবের ত্রিপদ নামকরণ হইতে পারে, সো এই দুইটাই লিখে দেওয়া উচিত। দেন দ্বিপদ নামকরণ পদ্ধতি। দ্বিপদ নামকরণ পদ্ধতির জন্য বইতে আমাদের 8টা ধাপ উল্লেখ করা আছে। লাইক, প্রথমটা হচ্ছে ল্যাটিন হইতে হবে, গণপ্রজাতি, 2টা পার্ট থাকবে, দেন প্রত্যেকটা নাম ইউনিক হইতে হবে। প্রত্যেকটা লাইন আসলে এভাবে মনে না রেখে জাস্ট কিওয়ার্ড দিয়ে মনে রাখতে পারো আমার মতো, যে প্রথমটা হচ্ছে ল্যাটিন হইতে হবে, দেন 2টা পার্ট থাকবে, একটা গণ, একটা প্রজাতি। 3 হচ্ছে নামকরণ ইউনিক হইতে হবে, ফার্স্ট লেটার ক্যাপিটাল। দেন যদি আমি প্রিন্ট করি নামগুলো, তখন এটা ইটালিক স্টাইলে লিখতে হবে। হাতে লেখার সময় নিচে দাগ দিতে হবে। আহ, অনেকে যদি একই নাম থাকে, মানে একই নাম একই জীবে একাধিক নাম প্রস্তাব করে, তাহলে অগ্রাধিকার মানে যে আগে দিছে তারটা গ্রহণ হবে। আর সর্বশেষ হচ্ছে আবিষ্কারকের নাম এবং সন। তো এভাবে জাস্ট কিওয়ার্ড মনে রেখে পরীক্ষা ভাবে লেখাটা অ্যাকচুয়ালি ইজি। তোমার যদি ফুল টাইম না থাকে তখন হচ্ছে জাস্ট এরকম শর্টকাটে লিখে দিবা। জীবের বৈজ্ঞানিক নামকরণের ক্ষেত্রে কোন পদ্ধতি মেনে চলা হয়?
তো এটা তো ইজি, আইসিবিএন এবং আইসিজেডএন দুইটা, একটা হচ্ছে উদ্ভিদ আইসিবিএন আর আইসিজেডএন হচ্ছে প্রাণী। আর এই দুইটা ফুল মিনিং মানে ফুল ফর্ম যেটা আছে, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, দুইটা একটু মনে রাখো বানান সহ। এনডিসিতে আবার হচ্ছে বানান নিয়ে একটু ঝামেলা করে। তো এই চ্যাপ্টার শেষ। এই চ্যাপ্টারে আর আরেকটা জিনিস একটু বলে রাখি, আমি এখানে বৈজ্ঞানিক যে নামগুলো আছে ওইগুলো দেই নেই। বৈজ্ঞানিক নাম বইতে যা আছে ওইগুলো তো মনে রাখা লাগবে অবশ্যই, যতগুলো পসিবল সবগুলোই মনে রাখতে পারবে, কারণ কি থেকে আসবে কোনো ঠিক নাই। আর জাস্ট বইয়ের লাস্ট পেজে যেই কয়েকটা আছে, মানে ফার্স্ট চ্যাপ্টারের শেষে, ওইগুলো জাস্ট না, উপরে আরো কিছু বৈজ্ঞানিক নাম দেওয়া আছে ওইগুলো একটু দেখো। ওইখান থেকেও আসতে পারে, যেমন এখানে লাস্টে হচ্ছে কাতলা মাছের বৈজ্ঞানিক নাম দেয়া নাই, উপরে এই যে দ্বীপের নামকরণ ওইখানে একটা দিয়ে দিছে, তো এইগুলি ভিতর থেকে আসতে পারে, ওইগুলো দেখো। আচ্ছা, নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমার জীবকোষ ও টিস্যু। তো ফার্স্ট কোশ্চেনে আসি, হিস্টোলজি বলতে কি বোঝায়? এটা একটু আগে আমি দেখাইছিলাম, ওই যে আহ, ভৌত জীববিজ্ঞান আর ফলিত জীববিজ্ঞানের মধ্যে যে পার্ট গুলো ছিল ওইখানে ছিল। তো হিস্টোলজিটা হচ্ছে মূলত টিস্যু তত্ত্ব, হিস্টোলজি বলতে বোঝায় টিস্যু তত্ত্ব। এটা হচ্ছে আমার ভৌত জীববিজ্ঞানের অংশ। দেন নেক্সটে আসতেছে আমার কোষের প্রকারভেদ। তো কোষের প্রকারভেদ জানার জন্য আসলে কোশ্চেন এত বড় আসবে না যে কোষের প্রকারভেদ পুরোটা লিখতে, কখনোই বলবে না এনডিসিতে। তো এটা আর কি, কোষের প্রকারভেদটা জানা উচিত, কারণ এটার ভিতর থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। তো কোষের প্রকারভেদের জন্য ফার্স্টে আমরা দেখতে পারি শরীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষের প্রকারভেদ। তো এটা অনুসারে কোষ মূলত দুই প্রকার, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। তো জনন কোষকে গ্যামিটো বলা হয়। আর আরেকটা হচ্ছে বলতে পারি আমি নিউক্লিয়াসের গঠন। তো নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ বইতে দুই প্রকার দেওয়া, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। তো এইটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই প্রকার। বাট কিছু এখানে আরেকটা জিনিস মনে রাখো যে এ ক্যারিওটিক। এ ক্যারিওটিক মানে হচ্ছে অকোষীয়, মানে যার কোনো কোষ নাই। যেমন এটার এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ভাইরাস। ভাইরাস হচ্ছে একটা অকোষীয় প্রাণী। ভাইরাস হচ্ছে প্রাণী না, জীবও না, জীব আর জলের মাঝামাঝি কিছু একটা। দেন নেক্সট কোশ্চেন হচ্ছে প্লাজমোডেজমাটা। তো প্লাজমোডেজমাটা হচ্ছে, আমি চিত্রটা যদি আঁকার চেষ্টা করি, কোষের মধ্যে যে থকথকে পদার্থ থাকে, মানে জেলের মতো বস্তু, সেটাই হচ্ছে প্লাজমোডেজমাটা বা প্রোটোপ্লাজম। ও সরি, আমি একটু স্কিপ করে চলে গেছি সামনে। Shit. আচ্ছা, প্লাজমোডেজমাটা, প্লাজমোডেজমাটা কি? ওইটা হচ্ছে, ধরো কোষ প্রাচীর, দুইটা কোষ আছে, এই দুইটা কোষের মাঝে যে একটা আণুবীক্ষণিক নালীর মাধ্যমে আহ একটা কোষ আরেকটা কোষের সাথে যোগাযোগ রক্ষা করে, সেটাই হচ্ছে প্লাজমোডেজমাটা। এর মাধ্যমে হচ্ছে মূলত পানি এবং খনিজ লবণ পরিবাহিত হয়। তো প্লাজমোডেজমাটা কি? প্লাজমোডেজমাটা হচ্ছে আণুবীক্ষণিক নালী। দেন প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম হচ্ছে কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ একটা মানে জেলির মতো বস্তু থাকে। অর্ধস্বচ্ছ মানে হচ্ছে একদম ক্লিয়ার না।
তো ওইটাই হচ্ছে প্রোটোপ্লাজম বা কোষীয় রস, কোষ রস যেটাকে বলা হয়। দেন প্লাজমা লেমা কিভাবে পানি চলাচল নিয়ন্ত্রণ করে, এটার অ্যান্সার কেউ জানলে একটু চ্যাটে লিখো। প্লাজমা লেমা কিভাবে পানি চলাচল নিয়ন্ত্রণ করে, জাস্ট ওয়ার্ডটা বিক্রি হবে কিভাবে। কারো জানা থাকলে লিখতে লিখো। আচ্ছা, অভিস্রবণ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, একজনই অ্যান্সার দিতেছে, বাকিদের কোনো অ্যান্সার নাই। অভিস্রবণের মাধ্যমে প্লাজমা বেমা পানি চলাচল নিয়ন্ত্রণ করে। আর মাইক্রোভিলাই কি? তো কোষের মধ্যে যে কোষ ঝিল্লি থাকে, তো কোষের মধ্যে যে কোষ ঝিল্লি গুলো থাকে, এইভাবে চিত্র আঁকি। তো এই যে দুইটা খাঁজ, এটাই হচ্ছে মাইক্রোভিলাই, মানে কোষ ঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে। তো এনডিসিতে সাধারণত চিত্র আঁকা আসে না, বাট এটা একটু এভাবে মনে রাখাটা বেটার, চিত্রটা একটু মনে রাখো যদি দিতেও পারে, বাট আসে না সাধারণত। দেন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তো সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো মূলত দুই প্রকার। একটা হচ্ছে ঝিল্লিযুক্ত, আর একটা হচ্ছে ঝিল্লিবিহীন। তো ঝিল্লিযুক্ত অঙ্গাণুগুলো হচ্ছে, এক নাম্বার থাকে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, দেন ঝিল্লিযুক্ত আর কি হইতে পারে, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট না, অ্যাকচুয়ালি প্লাস্টিড। আচ্ছা, আর হইতে পারে গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর বা ভ্যাকিওল, দেন লাইসোজোম, লাইসোসোম। এই কয়টাই আই গেস, হ্যাঁ এই কয়টাই হওয়ার কথা। সাতটা ঝিল্লি, ছয়টা ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু ছয়টা। আর ঝিল্লিবিহীন, ঝিল্লিবিহীনের মধ্যে হচ্ছে আমার আছে কোষ কঙ্কাল বা সাইটোস্কেলিটন, রাইবোজোম, সেন্ট্রোসোম। আচ্ছা, এখন এখানে এটা লিখতে লিখতে একটা কোশ্চেনের অ্যান্সার দাও যদি মনে থাকে কারো। সেন্ট্রোজোম কোষ বিভাজনে একটা ইম্পর্টেন্ট কাজ করে, সেটা কি? সেন্ট্রোজোমের কোষ বিভাজনে একটা অবদান আছে, সেটা কি? চ্যাটে লিখো। বা ওই যে অ্যাস্টার বিচ্ছুরিত করে। হ্যাঁ ঠিক আছে। তো কোষ বিভাজনে, না, অ্যাস্টার রে বিচ্ছুরণ করাটা সেন্ট্রোজোমের কাজ না। সেন্ট্রোজোমের কাজ, অবদানটা হচ্ছে এই যে স্পিন্ডল যন্ত্র তৈরি হয় না কোষ বিভাজনের সময়, এটা হচ্ছে মূলত সেন্ট্রোজোমের কাজে, স্পিন্ডল যন্ত্রটা তৈরি করা। অ্যাস্টার রে আসবে, অ্যাস্টার রে হচ্ছে ওই যে সেন্ট্রিওল গুলো যে বিভক্ত। আচ্ছা, ওই লোডিং নিতে থাকুক। সো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু দুই প্রকার ছিল, একটা হচ্ছে ঝিল্লিযুক্ত, ঝিল্লিবিহীন। ঝিল্লিবিহীন তিনটা, ঝিল্লিযুক্ত ছয়টা। আর এখান থেকে একটা জিনিস মনে রেখো যে সেন্ট্রোজোমের অবদান হচ্ছে কোষ বিভাজনের সময় স্পিন্ডযন্ত্র তৈরি করা। দেন নেক্সট কোশ্চেন, ক্রিস্টি কাকে বলে? হোয়াট ইজ ক্রিস্টি? কেউ জানলে একটু মাইক খুলে বলো। যে বা মাইক্রোটিউবুলার ভাস্টারে। আচ্ছা, আমার সাউন্ড এত কম কেন? আবার একটু বলো, আমি শুনি নাই, সাউন্ড কম ছিল।
যে ভাই মাইক্রোটিউবুলার বাসটাকে না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নাইস। দেন শ্বসন ক্রিয়া কোন ধাপগুলো মাইটোকন্ড্রিয়ায় ঘটে? বইতে লেখা আছে সবগুলো, দেন একটা ঘটে না, বাট ঘটে কোনগুলো এটা দুই জানা তিন আছে? চার দুই তিন দুই চার তিন নাম বলে, এমনি বললে তো হবে না, নাম বলতে হবে। এসিটাল কোয়ে, তারপর হলো ক্র্যাশ চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র যেটা। হ্যাঁ ঠিক আছে। সো অ্যাসিটাইল ও এ, ক্রেবস, ক্রেবস সাইকেল, আর একটা হচ্ছে আমার ইলেকট্রন ট্রান্সমিশন সিস্টেম। আচ্ছা, নেক্সট হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিডের জন্য এটা মনে হয় প্লাস্টিডকে আবিষ্কার করছে আর্নেস্ট হেকেল, না 1866-এ প্লাস্টিড আবিষ্কার করছে। প্লাস্টিড তিন প্রকার। তো এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ক্রোমোপ্লাস্টের মধ্যে, মানে ক্রোমোপ্লাস্টে বিভিন্ন রঞ্জক উপাদান থাকে না, ওই নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবো, যে ক্রোমোপ্লাস্টে কি কি ধরনের রঞ্জক উপাদান থাকে এবং ওইটার জন্য কালার কি কি হয়। তো একটা হচ্ছে আমার জ্যান্থোফিল, জ্যান্থোফিলের জন্য আমার হলুদ হয়। দেন ক্যারোটিনের জন্য কমলা, ফাইকোএরিথ্রিনের জন্য লাল ছিল, ফাইকোসায়ানিন, সায়ানিনের জন্য নীল। এই কালার গুলো মনে রেখে, এই চারটা কালার আসলে আসতে পারে কোশ্চেন হিসেবে। দেন কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করবে কোনটি? কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করবে আমাদের লাইসোসোম। লাইসোসোমের ক্রিয়া যেটা, সেটা আসলে লাগবে না, ওই যে অক্সিডাইজেশনের মাধ্যমে জীবাণু ভক্ষণ করে লাইসোজোম, এটা লাগবে না। বাট এই কোশ্চেনটা আসে অ্যাকচুয়ালি, কোষকে জীবাণুর হাত থেকে কোনটি, কোন অঙ্গাণুটি রক্ষা করে? লাইসোজোম। দেন এটা আমরা একটু আগেই দেখছি, কোষ বিভাজনের সময় কোন অঙ্গাণু স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে অবদান রাখে? সেন্ট্রোসোম। কোথায় রাইবোজোম সংশ্লেষণ ঘটে? এটা একটু জানা থাকলে বলো তো, রাইবোজোম সংশ্লেষণ কোথায় ঘটে? আচ্ছা, রাইবোজোম সংশ্লেষণ ঘটে নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিওল আছে, নিউক্লিওল আছে, রাইবোজোম সংশ্লেষণ ঘটে। আর নেক্সট হচ্ছে ক্রোমাটিড কাকে বলে? ক্রোমাটিড হচ্ছে একটা ক্রোমোজোম যখন কোষ বিভাজনে যায় তখন সেটা দুই ভাগে ভাগ হয় ভাবে। সো এই প্রত্যেকটা বাহুকে হচ্ছে ক্রোমাটিড বলে। আহ দেন উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য। তো এটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যদি আসে পার্থক্য টাইপ, এখান থেকে এই কোশ্চেনটাই আসতে হবে, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্য। তো আসলে অ্যাকচুয়ালি দুইটা পার্থক্যই আই গেস আসবে সর্বোচ্চ, কারণ টাইম কম। সো ছোটখাটো হিসেবে দুইটা আসবে। সো দুইটার মধ্যে তুমি লিখতে পারো, তোমার লিখতে পারো একটা কোষ গহ্বর। কোষ গহ্বর হচ্ছে আমার উদ্ভিদ কোষে আছে আর প্রাণী কোষে নাই। আর প্লাস্টিড, প্লাস্টিড উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষে নাই, নর্মালি লিখে দিতে পারো। এই দুইটা জানা থাকলো। আর এক্সট্রা হিসেবে মানে আরো তো জানা উচিত, সেটা হচ্ছে সেন্ট্রোসোম। সেন্ট্রোসোম উদ্ভিদ কোষে নাই, প্রাণী কোষে আছে। এই তিনটাই মনে রাখা আপাতত, এই তিনটাই আসবে আসবে, এরকম ছোটখাটো কোশ্চেনই আসবে। আর নেক্সট কোশ্চেন হচ্ছে, মানে চিহ্নিত অংশের নাম এভাবে আসবে না, তোমাকে হচ্ছে নিউক্লিয়াসের ধর এভাবে দিয়ে দিবে একটা চিত্র। তো কোনো একটা সাপোজ বলবো যে এটার নাম কি, এটার নাম তখন লিখতে হবে আর কি ক্রোমাটিন জাভিকা। এই লেবেলিং গুলো আর কি আসতে পারে, যে যে কোনো একটা বা দুইটা সিলেক্ট করে দিয়ে বলবে যে এটার নাম কি, ওইটার নাম কি। তো এটা একটু জানা থাকা ভালো, মানে লেবেল নিউক্লিয়াসটা, মূলত নিউক্লিয়াসের লেবেলিংটা মনে রাখো তাহলেই হবে। দেন অ্যারেনকাইমা কি? অ্যারেনকাইমা, হোয়াট ইজ অ্যারেনকাইমা? কারো জানা থাকলে বলো বা চ্যাটে লিখতে পারো।
ওই যে বায়ুকুঠুরি যুক্ত প্যারেনকাইমা ক্যারেনকাইমা বলে। হ্যাঁ, বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমা কোষকে প্যারেনকাইমা বলে। প্যারেনকাইমা বলে। স্টোন সেল কোন টিস্যুর অংশ? এটা পারলে বলো তো, স্টোন সেল কোন টিস্যুর অংশ? এই ক্লোরেনকাইমা। স্টোন সেল হচ্ছে স্ক্লেরেনকাইমা টিস্যুর অংশ। স্ক্লেরেনকাইমাতে দুইটা থাকে, মানে স্ক্লেরেনকাইমাতে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফাইবার, একটা হচ্ছে স্ক্লেরাইড। সো স্ক্লেরাইড যেটা, সেটাকে হচ্ছে স্টোন সেল বলা হয়। সো কোশ্চেন এভাবে ঘুরাই আসতে পারে যে স্টোন সেল কোন টিস্যুর অংশ, এরকম ঘুরানো কোশ্চেন আসতে পারে। আর উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য আমরা আগেই দেখছি, সেটা লাগবে না এখানে। কোন নগ্ন বীজে উদ্ভিদে ভেসেল থাকে? এটা হচ্ছে জাতীয় কোশ্চেন একটা। কোন নগ- নগ্ন বীজে উদ্ভিদে ভেসেল থাকে? নিটাম। কোন টিস্যু উদ্ভিদে যান্ত্রিক শক্তি যোগায়? যান্ত্রিক শক্তি যোগায় কোনটি বলতো? কোন টিস্যু উদ্ভিদে যান্ত্রিক শক্তি যোগায়? জানা আছে কারো? আচ্ছা, এটা হচ্ছে না। জাইলেম ফাইবার। জাইলেম ফাইবার টিস্যু, মানে জাইলেম টিস্যুটাই যান্ত্রিক শক্তি যোগায়, বাট তোমাকে হচ্ছে স্পেসিফিক্যালি এটাই বলতে হবে, জাইলেম ফাইবার উদ্ভিদে যান্ত্রিক শক্তি যোগায়। পরিণত সিপ কোষে কি থাকে না? পরিণত সিপ কোষে নিউক্লিয়াস থাকে না। এন্ড সিপ কোষ বিভাজিত হয় না কেন, এরকম একটা কোশ্চেন আসতে পারবে, এটা কেন বিভাজিত হয় না? সো এটার অ্যান্সারটা হচ্ছে, কারণ এটাতে নিউক্লিয়াস থাকে না, তাই এটা বিভাজিত হয় না। দেন পাটে বাঁশ কোন ধরনের টিস্যু? এই কোশ্চেনটা আগে এভাবে আসছিল। মানে এটার অ্যান্সার হচ্ছে বাস্ট ফাইবার। ঠিক আছে। এখন কোশ্চেনটা এভাবে আসতে পারে, বাস্ট ফাইবার কোথায় পাওয়া যায়? পাটে বাঁশে বাস্ট ফাইবার পাওয়া যায়, মানে ভাইস ভার্সা হিসেবে আসতে পারে। দেন প্রাণী টিস্যু কত প্রকার? প্রাণী টিস্যু মূলত বই অনুসারে হচ্ছে 4 প্রকার। অ্যাকচুয়ালি 4 প্রকারই। 4 প্রকার প্রাণী টিস্যুর মধ্যে হচ্ছে ফার্স্টে ছিল হচ্ছে আমাদের আবরণী টিস্যু, দেন যোজক টিস্যু, দেন পেশি টিস্যু, এন্ড ফাইনালি ছিল হচ্ছে গ্রন্থি টিস্যু, বা সরি, ফাইনালি ছিল স্নায়ু টিস্যু। 4 প্রকার প্রাণী টিস্যু। কিউবের আবরণী টিস্যু কোথায় পাওয়া যায়? এটার অ্যান্সার দাও। এই যে মানে এই টিস্যু গুলো কোথায় পাওয়া বি- যায়, এগুলা কি মনে রাখা উচিত? যে কোথায়? বৃক্কের আবরণী নালী সংগ্রহে নালীতে। হ্যাঁ, বৃক্কের সংগ্রাহক নায়িকা। তো এখানে আর কি, আমি তো এখানে জাস্ট একটা কোশ্চেন দিয়ে বুঝাইলাম। বাকি যেগুলো আছে ওইগুলো উদাহরণগুলো একটু আর কি মনে রাখো, এখান থেকে কোশ্চেন আসতে পারে। যে কোন টিস্যু কোথায় পাওয়া যায়, তোমাকে একটা নাম দিয়ে বলবো এখানে কোন টিস্যু পাওয়া যায়। দেন এই যে এইখানে আছে যে ফ্লাজেলা যুক্ত আবরণী টিস্যু কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে আমার হাইড্রা, যে আছে হাইড্রা এন্ডোডার্মে। তো এগুলো একটু মনে রাখো আর কি, কোন টিস্যুটা কোন জায়গায় পাওয়া যায়, এটা এরকম দিয়ে দিতে পারে। দেন কার্টিলেজ, এটা কোথায় পাওয়া যায়? এটা বলতো, কার্টিলেজ কোথায় পাওয়া যায়? এন্ড কার্টিলেজটা কি? তো কার্টিলেজ হচ্ছে কোমলাস্থি। এটা মানুষের কানের পিনা আর নাকের সামনে যে নরম জায়গাটা আছে এটা। সো কার্টিলেজ হচ্ছে কোমলাস্থি, এটা কানের পিনা এবং নাকে থাকে। এখান থেকে একটা কথা বলি, আমাদের সময় মানে আমি যেভাবে অ্যাডমিশন টেস্ট দিছি তখন বায়োলজিতে এমসিকিউ আসছিল। বাহিরের থেকে একটা কোশ্চেন আসছিল, লাইক লিলি অক্সিডা
এই যে এই যে শব্দটা দিয়ে বলছে এটার বৈশিষ্ট্য কি। সো লিলি অফ সিটা কি, এটা আমাদের বইতে নাই, বাট তখন আর কি আন্দাজ এরকম বাহির থেকে কোশ্চেন অ্যাকচুয়ালি এখন আর দেয় না, যা দেখছি আমি প্রিভিয়াস ইয়ারে 2-3 বছর, বাট আমাদের সময় বাহির থেকেও কোশ্চেন আসছে। সো এরকম ইংলিশ টার্মগুলো একটু মনে রাখো, যে কোমোলাস্থিনা বলে তোমাকে বলতে পারে কার্টিলেজ কোথায় পাওয়া যায়। লিলি অফ সিটা হচ্ছে যে ধান বা আবৃত বীজ উদ্ভিদ যে আছে, এগুলো হচ্ছে লিলি অফ সিটা গোত্রের গোত্রের উদ্ভিদ। তো এখানে আর কি আমার অপশনে ছিল আবৃত বীজ উদ্ভিদ। আবৃত বীজ উদ্ভিদের যে বৈশিষ্ট্য ছিল ওইগুলো ছিল এখান থেকে দেয়া লাগছে। দেন নেক্সট কোশ্চেন, রক্তের পরিমাণ কত? এটা অলওয়েজ 55-45 মনে রাখবা। রক্তরস হচ্ছে 55 আর রক্ত কোষ হচ্ছে 45। নিউরন বিভাজিত হয় না কেন? নিউরন বিভাজিত হয় না কারণ এটার মধ্যে আমার সেন্ট্রিওল, যে সেন্ট্রিওলটা কোষ বিভাজনে যে অ্যাস্টারে নিঃসরণ করে, সো এই সেন্ট্রিওলটা নিউরনের মধ্যে থাকে না, তাই সক্রিয় সেন্ট্রিওল থাকে না, তাই নিউরন বিভাজিত হয় না। আর নিউরনের মধ্যে উদ্দীপনা কিভাবে প্রবাহিত হয়, আমার এই যে একটা নিউরন থাকে না, সো এই জায়গায় হচ্ছে যে এই জিনিসটা থাকে সেটা হচ্ছে সিনাপসিস। এই সিনাপসিসের মধ্য দিয়ে উদ্দীপনা এক নিউরন থেকে আরেক নিউরনে প্রবাহিত হয়। অ্যাকচুয়ালি এটা সিনাপসিস না, এটা সিন্যাপস। NAPSE হবে, সিন্যাপস। দেন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে পার্থক্য। আচ্ছা, অঙ্গ আর তন্ত্রের মধ্যে পার্থক্য হচ্ছে এভাবে বলা যায় যে অঙ্গ হচ্ছে আমাদের আহ বাহিরে যে সকল হাত পা আছে, মানে যেগুলো আমরা নাড়াচড়া করতে পারি ঐচ্ছিক ভাবে, সেগুলো হচ্ছে অঙ্গ। আর তন্ত্র হচ্ছে একচুয়ালি অভ্যন্তরে যেগুলো থাকে, যেমন অগ্ন্যাশয় থাকে, হৃৎপিণ্ড, যকৃৎ, এগুলো হচ্ছে সরি এগুলো মানে তন্ত্র হচ্ছে আহ অং আচ্ছা আমি সবকিছু আবার বলি। অঙ্গ অঙ্গ হচ্ছে যেগুলো হচ্ছে টিস্যু দিয়ে তৈরি একটা নির্দিষ্ট কাজ। অঙ্গ হচ্ছে একটা নির্দিষ্ট কাজ করে, সেটা হচ্ছে অঙ্গ। আর তন্ত্র বেশ কিছু অঙ্গ নিয়ে যেটা গঠিত হয়, মানে সামেশন অফ অঙ্গ, সেটা হচ্ছে তন্ত্র। যেমন পরিপাকতন্ত্র আছে, পরিপাকতন্ত্র বেশ কিছু অংশ নিয়ে গঠিত। পৌষ্টিক নালী থাকে, পৌষ্টিক গ্রন্থি থাকে, মুখছিদ্র মুখগহ্বর থাকে। দেন এই যে আমরা যে খাই অন্ন নালী, অন্ন নালীটা থাকে। দেন হরমোন কিভাবে প্রবাহিত হয়? হরমোন প্রবাহের জন্য কোনো আলাদা কোনো নালী বা গ্রন্থি কিছুই থাকে না। হরমোন হচ্ছে হরমোনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং রক্ত মাধ্যমে পরিবাহিত হয়। আচ্ছা, এই চারটারে বাকি থাকে আমাদের অণুবীক্ষণ যন্ত্র। অণুবীক্ষণ যন্ত্র থেকে কোশ্চেন আসার মতো তেমন কিছু নাই, বাট ওইটা একবার দেখে যাইও, তেমন কোশ্চেন আসবে না। ফাইনালি আজকে লাস্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের কোষ বিভাজন, একটা ছোট্ট চ্যাপ্টার। সো মাইটোসিস কোথায় হয়? আচ্ছা এটা অ্যান্সার দাও, মাইটোসিস কোথায় হয়? মাইটোসিস কোথায় হয়? আচ্ছা, না কেউ দিচ্ছে না। বা দেহকোষে, প্রাণীর প্রাণীর দেহকোষে মাইটোসিস হয়। এবং উদ্ভিদের জন্য উদ্ভিদে মানে যে সকল অঙ্গগুলো বৃদ্ধি পায়, যেমন ভাজক টিস্যু আছে, ভাজক টিস্যুতে মূলত মাইটোসিস কোষ বিভাজনটা হয়। এটা হচ্ছে মাইটোসিসের অপর নামটা হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। এটা আসতে পারে যে মাইটোসিসের অপর নাম কি সমীকরণিক বা ইকুয়েশনাল সেল ডিভিশন। মাইটোসিস এর কোন পর্যায়ে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়? মাইটোসিসের প্রোমেটাফেজ। হ্যাঁ, প্রোমেটাফেজ। নাইস। আগে আগে অ্যান্সার দিয়ে দিও কোশ্চেনের। আচ্ছা, এখানে এই জিনিসটা একটু মনে রাখো যে একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস বিভক্তি ঘটতে থাকে আর বিভক্তি ঘটে। এটা নিয়ে কোশ্চেনটা পেঁচায় যে অনেক সময় পরীক্ষার সময় আর কি
তাড়াহুড়াতে দেখা মনে থাকে না যে অ্যাকচুয়ালি ঘটতে থাকে কোনটা আর ঘটে ঘটে যায় কোনটা। সো প্রো মেটাফেজ ধাপে ঘটা শুরু করে, আর মেটাফেজে গিয়ে সম্পূর্ণ বিরক্তি ঘটে। এই দুইটা কিন্তু আলাদা। এটাই, এই লাইনটা একটু মনে রাখার চেষ্টা করো, যে কখন বিরক্তি ঘটতে থাকে আর কখন বিরক্তি ঘটে। আর অ্যাস্টারবে, অ্যাস্টারবে কখন মানে কোন ধাপে অ্যাস্টারবে বিচ্ছুরিত হয়? অ্যাস্টারবে বিচ্ছুরিত হয় হচ্ছে প্রো মেটাফেজে। হ্যাঁ। এন্ড কে অ্যাস্টারবে বিচ্ছুরণ করে এটা বলো। মানে সেন্ট্রিওল। সেন্ট্রিও, ঠিক আছে। সেন্ট্রোজোমথিমামাস স্পিন্ডল তো তন্তু তৈরি করে, সেন্ট্রিও হচ্ছে অ্যাস্টারবে বিচ্ছুরিত করে। আর কোন পর্যায়ে ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায়? অ্যানাফেজ। এনাফেস। নাইস। আর এই যে সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী ক্রোমোজোম গুলোর নাম, এটা এইভাবে আসবে না, তোমাকে মূলত বলতে পারবে যে এর আকৃতির ক্রোমোজোমের নাম কি, বা যে আকৃতির ক্রোমোজোমের নাম কি। তো প্রত্যেকটা ক্রোমোজোমের নামটা মনে রাখো। VLJI, এটা হচ্ছে মেটা, সাবমেটা, অ্যাক্রো, আর টেলো। সবগুলো শেষ হচ্ছে সেন্ট্রিক আছে। তো এটা মনে রাখো। দেন কোন পর্যায়ে ক্রোমোজোম গুলোর দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে? অ্যানাফেজ। হ্যাঁ, অ্যানাফেজের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। কেন বৃদ্ধি পায় বলো তো? এই যে পানি করে। পানি শোষণ করে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কোষ বিভাজনের কোন পর্যায়ে কোষ প্লেট গঠিত হয়? টেলোফেজ। টেলোফেজ। ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী কোন কোষ বিভাজন? মাইটোসিস। আচ্ছা, মাইটোসিস। এন্ড কিভাবে হয় এটা তো জানো নাকি? মানে কেন মাইটোসিসের কারণে ক্যান্সার কোষ সৃষ্টি হয়? অনিয়মিত কোষ বিভাজনের লেগা। অনিয়ন্ত্রিত মাইটোসিস, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা কোন জিন বলো তো? এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের E6 আর E7 জিন। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, E6 E7, নাইস। আচ্ছা, ফার্স্ট যাইতেছি একটু। মিওসিসের আরেক নাম? হ্রাসমূলক কোষ বিভাজন। হ্রাসমূলক কোষ বিভাজন। হ্যাপ্লয়েড কোষে ক্রোমোজোম সংখ্যা কয়টি? 23টা। হ্যাঁ, হ্যাপ্লয়েড কোষে ক্রোমোজোম সংখ্যা N। ও আচ্ছা, ওরা। 23টা হচ্ছে মানুষের জনন কোষে ক্রোমোজোম সংখ্যা। জনন কোষে মানে জনন হ্যাপ্লয়েড কোষে ক্রোমোজোম সংখ্যা ছিল 23টা, বাট এটা শুধু মানুষের জন্য, অন্যান্য জীবের জন্য এটা ডিফারেন্ট হয়। সো হ্যাপ্লয়েড কোষে ক্রোমোজোম সংখ্যা NT, আর ডিপ্লয়েড কোষে হচ্ছে আমার 2N। মিওসিস কোথায় কোথায় ঘটে? মিওসিস ঘটে হচ্ছে জনন কোষে। আর এটা হচ্ছে সাধারণত জনন কোষে, আর গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে। দুইটা লাইনই লিখা লাগবে, শর্ট কোশ্চেন আসবে এই দুইটাই লিখা লাগবে, একটা লিখলে হবে না। জীবে জিনগত বৈচিত্র্য সৃষ্টির জন্য দায়ী কোন কোষ বিভাজন? মিওসিস। কেন? মিওসিসের কারণে কেন জীব বৈচিত্র্য সৃষ্টি হয়? বা ওই যে ক্রোমোজোম গুলি বিভাজিত হয় না, তো ওই সময় ক্রসিং ওভার হয় এগুলি, হ্যাঁ, তাই ক্রসিং ওভার হয় জিনের তাই, সাথে। ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে মিওসিস ভার্সেস মাইটোসিস, এই দুইটা কোষ বিভাজনের পার্থক্যটা দেখা লাগবে, মানে বৈশিষ্ট্যগুলো আসলে লিখে দিতে হবে। কোনটা মিওসিস কোনটা মাইটোসিস, দুইটার মাঝে ডিফারেন্স। এখানে একটা জিনিস বলে রাখি, এই চিত্রটা একটু মনে রাখো। 2N 2N, N N 2N। সো এই যে এইখানে যেটা হইতেছে সেটা হচ্ছে আমার মিওসিস, আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার মাইটোসিস। কারণ এখানে দ্বিগুণ হচ্ছে আর এখানে হচ্ছে অর্ধেক হচ্ছে, হ্রাসমূলক। সো
আজকের জন্য এটাই। এই চারটার থেকে যদি সাজেশন ভাই বলতে, short বলো। ভাই যে শর্ট কোশ্চেনে যদি পার্থক্য হয় তো কয়টা, দুইটা লেখলে হইব? হ্যাঁ, দুইটাই লিখতে হবে। বেশি লিখার টাইম নেই, দুইটা লিখে দিবা। মানে সবচেয়ে সুবিধা হয়, সবচেয়ে সহজ যে দুইটা, ওই দুইটা লিখবা। তাহলে তোমার বায়োলজি সাবজেক্টটা মূলত হচ্ছে তোমার টাইম সেভ করার জন্য। যত তাড়াতাড়ি বায়োলজি দিতে পারবা, অন্যগুলোতে তত টাইম দিতে পারবা। হুম। এই হইল আমাদের আজকে ক্লাসের টপিক। এই চ্যাপ্টার গুলোতে থেকে বায়োলজিতে অ্যাকচুয়ালি মানে চেষ্টা করবা যে সবগুলো